হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে রাখ বলে ওয়েব সিরিজটাকে নিয়ে, যেটা অ্যামাজন প্রাইম ভিডিওতে রিলিজ করেছে। 8টা এপিসোড রয়েছে এবং প্রত্যেকটারই রান টাইম হচ্ছে ওই অ্যাপ্রক্সিমেটলি 40 মিনিট ধরে নিতে পারেন, অ্যাপ্রক্সিমেটলি বলছি আর কি। তো কীরকম হলো এই শোটা? ডিরেক্ট করেছেন প্রসিদ্ধ রয়, যিনি পাতাল লোকের ডিরেক্ট করেছিলেন আর কি। তো প্রসিদ্ধ রয় এটা ডিরেক্ট করেছেন। তো কীরকম হলো কাজটা কিন্তু এক কথায় ব্যাপক হয়েছে। তো আপনারা প্রত্যেকেই জানেন রাঙ্গা বিল্লা ফেমাস কেস, সেই কেসটার থেকেই ইন্সপিরেশন নিয়ে করা হয়েছে। ডেফিনেটলি কিছু চেঞ্জেসও করা হয়েছে, কিছু জিনিস ফিকশনালাইজ করা হয়েছে, ক্যারেক্টার্সগুলোর রিলিজিয়ান আইডেন্টিটি চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এখানে রাজ্য আর বাবু এই দুটো ক্যারেক্টারকে দেখাচ্ছে। এবার তারা ওই যে ফেমাস দিল্লির কেস, একটা ভাই আর বোনকে তারা কিডন্যাপ করে নিচ্ছে এবং তারপরে যে একটা হিনিয়াস ক্রাইম তারা করছে, তার পরবর্তীতে আলি ফেজালের ক্যারেক্টারটা কীভাবে ইনভেস্টিগেট করবে, কীভাবে এদেরকে ধরবে, আদৌ ধরতে পারবে কি না। এবং দুটো টাইম লাইনে গল্পটা চলছে। একটা হচ্ছে এই ঘটনার আগে এরা কী করেছে, কিভাবে এরা দিল্লি পৌঁছালো বম্বে থেকে, কী হয়েছে, এবং কিছু ছোটোবেলাকার ঘটনাও এগুলো আমরা দেখতে পাই। ওটা একটা টাইম লাইনে চলে। আর একটা প্রেজেন্ট টাইম লাইনে যেখানে আমাদের আলি ফেজাল ইনভেস্টিগেশন করছে। তো এই হচ্ছে মোটামুটি সিরিজের গল্পটা, এইভাবেই এগোয়। তো এক কথায় বলতে গেলে আউটস্ট্যান্ডিং একটা শো হয়েছে। আমার দেখতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি চাইছিলাম যে এটা ভাই একটু টাইম নিয়ে দেখবো, আরামসে দেখবো, কারণ ট্রেলারটা এতটাই প্রমিসিং ছিল। শুক্রবার প্রচুর কন্টেন্ট এসছে, তো আমি ভেবেছিলাম যে ভাই এটা একটু আমি টাইম নিয়ে দেখবো, কারণ বাকি অনেক কিছু ছিল, হলিউডের সিনেমাও ছিল, হলিউডের দুটো ফিল্ম ছিল, অনেক কিছু ছিল আর কি। তো আমি সময় নিয়ে দেখবো, কারণ আমি ধীরে ধীরে দেখতে চাইছিলাম আর কি, একটু গ্যাপ দিয়ে, একটু ব্রিদার নিয়ে। সত্যি বলছি, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হয়েছে ছবিটা, খুব হন্টিং একটা, এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেরই শো হয়েছে কথা, মানে এক কথায় বলতে গেলে। শোটার মধ্যে আমি কিছুটা মাইন্ড হান্টার পেয়েছি, কিছুটা মেমোরিজ অফ মার্ডার পেয়েছি, আবার কিছুটা পাতাল লোকও পেয়েছি। সিরিয়াসলি বলছি, আমি জানি না কত নোটিস করেছেন, দেখবেন লাস্টে দিব্যেন্দুর ক্যারেক্টারটা আলি ফেজালকে বলে যে আমাদের ধীরে ধীরে সমাজটা এবার চেঞ্জ হচ্ছে, ক্রিমিনালসরাও চেঞ্জ হচ্ছে, ক্রাইমের ধরনও চেঞ্জ হচ্ছে। তো এটা হচ্ছে এমন একটা সময়, লেট 70s, যেখানে কিন্তু ধীরে ধীরে, মানে এটা হচ্ছে পোস্ট এমার্জেন্সি একটা দেখাচ্ছে। এগুলোকে একদম ভালো করে আন্ডারলাইন করে দেখায়নি, বাট পোস্ট এমার্জেন্সি দেশের মধ্যে যে পরিবর্তন আসছে ধীরে ধীরে, তো সেখান থেকে মানুষের মেন্টালিটিও চেঞ্জ হচ্ছে। একটা লোক দেখাচ্ছে তার নাসবন্দি হয়ে গেছে আর কি, এই রাজ্য বলে যে ক্যারেক্টারটা, তো তার জন্য তার উপর একটা ইম্প্যাক্ট পড়েছে। তাই জন্য সে মানে নিজের ওই মার্দানগিটা প্রুফ করতে চাইছে বারবার। তো তাই জন্য সেক্সুয়াল ক্রাইমের মধ্যে ইনভলভ হয়। নাহলে ওই লোকটা কিন্তু সচরাচর ডাইরেক্টলি ইনভলভ হতে চায় না, বাট ওই পার্টিকুলার একটা পয়েন্ট প্রুফ করতে গেলে, যেটা তার সাথে হয়েছে এমার্জেন্সির জন্য, তো সেটা। তো এই যে একটা পরিবর্তন আসছে, সমাজের পরিবর্তন আসছে, এবং তাই জন্য ক্রিমিনালরা পাল্টাচ্ছে। এটা দেখবেন মাইন্ড হান্টারেও একটা এরকম একটা ফিলোসফি তুলে এনেছিল ডেভিড ফিঞ্চার, যে ধীরে ধীরে ইউনাইটেড স্টেটসে ক্রিমিনালসরা চেঞ্জ হচ্ছে, ক্রাইম করার ধরন চেঞ্জ হচ্ছে, কেন খুন করেছে, তো সেটার একটা আন্ডারস্ট্যান্ডিং করবার একটা প্রচেষ্টা। তো সেখান থেকেই মাইন্ড হান্টার হয়েছিল। মাইন্ড হান্টার তো পুরোটাই ওই মানসিক ব্যাপারটাকে এক্সপ্লোর করে, বাট এরকম একটা ডায়লগ আছে, তো সেটা কিন্তু একদম শেষে একটা সেটা টাচ রয়েছে আর কি, কোথাও গিয়ে একটা ইনডাইরেক্ট ট্রিবিউট বলতে পারেন। আর মেমোরিজ অফ মার্ডারের যে ইন্সপিরেশনটা আমি বলছি, মানে আমার মনে হলো দেখে, যে এটা এমন একটা সময় যেখানে ফরেন্সিক সায়েন্স এত বেশি ইমপ্রুভ হয়নি, এবং সেই সময় ইনভেস্টিগেশনটা হচ্ছে যখন টেকনোলজি এত অ্যাডভান্স হয়নি। তো সেখানে কোনো আপনাকে যে সিসিটিভি ক্যামেরাজ ইত্যাদি তো নেই, ওগুলো তো ছেড়েই দিন, ওইসব টেকনোলজি আসেনি। ফরেন্সিক সায়েন্সও একদম নিজের নেসেন্ট স্টেজে রয়েছে। তো সেইখান থেকে সেটারও একটা চ্যালেঞ্জ, এবং দেখবেন মেমোরিজ অফ মার্ডারে এই ব্যাপারটা থাকে, এবং মেমোরিজ অফ মার্ডারের বৃষ্টি জিনিসটাকে খুব ব্যবহার করে আর কি, এবং জঙ্গলের মধ্যেই ডেড বডিজ পাচ্ছে বৃষ্টির মধ্যে। তো ওই ফিলটা, এবং তখনকার দিল্লি যেটা খুব ফাঁকা, একদম মানে ফাঁকা জায়গা, গাছপালা, জঙ্গল, তখন এত শহর গ্রো করেনি। তো সেই ব্যাপারটাকে কিন্তু আজকে আমরা যখন দিল্লি ভাবি, কারণ আজকে লেন্সে তো আমরা দেখছি সিরিজটা, তো আজকে দিল্লি প্রচণ্ড আনসেফ হয়ে গেছে, মেয়েদের জন্য, সব কিছুর জন্য, মানে বয়স্ক লোকেদের জন্য রাত্রিবেলা প্রচণ্ড আনসেফ। তো দিস ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে ধীরে ধীরে শহরটা চেঞ্জ করতে শুরু করছে, এবং শহর থেকে জঙ্গল ইত্যাদি কমে যাচ্ছে। কিছু বছর আগে অবধি বলছে জন্তু জানোয়ার দেখতে পাওয়া যেত, কিন্তু সেটাও ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং মানুষ ধীরে ধীরে পশু হয়ে যাচ্ছে। তো ওই যে ব্যাপারটা, এবং ওই দিল্লিটাকে একটা খুব অন্যরকমভাবে পোর্ট্রেয়াল করেছে ওরা, একদম ঘোস্ট, মানে একটা সিটির মতো কাইন্ড অফ, যেটা এখনকার দিল্লি নয় একেবারে। তো সেইটা কিন্তু একটা মানে ফ্লেভার অ্যাড করছে, যেটা আপনি মেমোরিজ অফ মার্ডারে দেখতে পান না, যে একটা পুরো ফাঁকা জায়গা, গ্রামের মতো, মানে চারিদিকে খোলা ক্ষেত, হাওয়া দিচ্ছে, ওই যে ফিলটা, এবং বৃষ্টি হচ্ছে। তো ওই ফিলটা, এবং তার সাথে ওই ফরেন্সিক সায়েন্সের যে ডেভেলপমেন্ট হয়নি, এবং সেই কারণে কিলারকে ধরতে পারছে না, তো সেইটার একটা ব্যাপারটা ইন্সপিরেশন আমার দেখে অ্যাটলিস্ট মনে হলো আর কি। আর এছাড়া একটা তো পার্টিকুলার এপিসোডই রয়েছে যেটাকে ককরোচ বলছে, এবং আপনারা জানেন পাতাল লোকে ককরোচের যে রেফারেন্সগুলো উঠে এসেছিলো, তো সেটা আর কি আমরা দেখতে পাচ্ছি। তো এরা কি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কি করেছে, এবং এদের সাথে কোনো রকমভাবে সিম্প্যাথাইজ করবার চেষ্টা করা হয়নি। রাঙ্গা বিল্লার যে ইন্সপায়ার্ড ক্যারেক্টার্স দুটো, তাদের সাথে কোনোভাবে কোনো সিম্প্যাথি করে, তাদেরকে দেখি যে স্ট্রেট আউট এরা মনস্টার, এবং এদের নিজেদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা দেখিয়েছে আর কি, ঠিক আছে। এবং
তারা কি কি করেছে, কি কি ক্রাইমস করেছে, যত আলি ফেজাল জানতে পারছে শকড হয়ে যাচ্ছে যে এই লোকটা এতটা মানে দৈত্যর মতো। একটা এপিসোড আছে যেটা নাম দৈত্য, তো প্রত্যেকটা এপিসোডের নামগুলোকে খুব ভাবনা চিন্তা করে দেওয়া হয়েছে এবং সেখানে যে দিকগুলো আমরা দেখতে পাই সেগুলো প্রচণ্ড হন্টিং এবং ডিস্টার্বিং। এবং অ্যাকচুয়াল যে ক্রাইমটা যেটা লাস্ট এপিসোডে এখন আমাদেরকে দেখায় যে এক্স্যাক্টলি গাড়ির মধ্যে কী কী হয়েছিল, তারপরে জঙ্গলের মধ্যে কি হয়েছিল, সেটা জাস্ট আপনাকে মানে নড়িয়ে চড়িয়ে দেবে ভিতর থেকে, এতটাই মানে ডেডলিভাবে সেটাকে দেখিয়েছে। যেভাবে শ্যুট করেছে ওই পুরো সিকোয়েন্সটাকে গাড়ির মধ্যে, পুরো একটা কাইন্ড অফ ওয়ান টেক বলতে পারেন, তো সেটা দুর্দান্ত ছিল। আর এছাড়া শোটা শেষ হয় না যেখানে, সেটা প্রচণ্ড ইমোশনাল। মানে যদি বাচ্চাগুলোর সাথে এরকম, দেখুন এই কেসটার ব্যাপারে তো প্রত্যেকে আমরা সবাই জানি যে কী হয়েছে কী ব্যাপার, তো তাই জন্য কোনো স্পয়লারের তো ব্যাপার নেই এখানে। এখানে হচ্ছে যে হাউ দ্য কপ ইজ ট্রাইং টু ক্যাচ দিস গাইজ অ্যান্ড এদের মানে মেন্টালিটিটা কীরকম সেই দুটোকেই এক্সপ্লোর করছে। তো শেষে দেখাচ্ছে বাচ্চাগুলোর সাথে যদি সেদিনকে ওই ব্যাপারটা না হতো তাহলে তাদের লাইফটা কতটা সুন্দর হতো, মেয়েটা গিয়ে রেডিও স্টেশনে গান গাইতো। তো সেই যে জায়গাগুলো, সেই যে মোমেন্টসগুলো দেখায়, গানটা ওখানে ব্যবহার করেছে, সেটা কিন্তু প্রচণ্ড ইমোশনাল করতে পারে। আচ্ছা, মা বাবার দিকটা যে দেখিয়েছে আমির বাশির এবং আমাদের সোনালি বেন্দ্রে, সেটা যে প্রচণ্ড ডেভেলপ, প্রচণ্ড মানে দিয়েছে, মাঝে মাঝে সিনস রয়েছে, কিন্তু সেটা যে খুব এই পুলিশের সাথে খুব মানে ইন্টারটুয়াইন্ড কিছুভাবে এসে পুলিশের সাথে কনফ্রন্টেশন হচ্ছে, কিছু হচ্ছে, সেরকম কিন্তু কিছু করেনি। এবং তা সত্ত্বেও ওই যে সিকোয়েন্সেসগুলো যেখানে সোনালি বেন্দ্রেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা এই এত ছোট ছেলে এবং মেয়ে তাদেরকে হারিয়ে ফেলেছে, তার জন্য মা ওই দুঃখটা অ্যাকসেপ্ট করতে পারছে না, তো সেটার যে কষ্টটা, এবং সোনালি বেন্দ্রে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছে। তো সেইটা কিন্তু আমরা বুঝতে পারি যখন যখন মা বাবার সিনগুলো আসছে, যেমন বাবার একটা কান্নার সিন আছে যেখানে ও পোস্টমর্টম রিপোর্টটা আনিয়েছে একটা ডিটেকটিভকে দিয়ে, এবং সেখানে ওর ব্রেকডাউন হচ্ছে, সেই জায়গাটা আমির বাশির অসাধারণ পারফরমেন্স দিয়েছে। তো সেটা আপনাকেও আর কি যথেষ্ট হন্ট করবে। এবং মায়ের সিকোয়েন্সেসগুলো সেগুলো এরকম নয় যে প্রচণ্ড ডেভেলপ করেছে, সেটা নয়, কিন্তু তবুও যখন যখন সিনগুলো আসে প্রচণ্ড ইম্প্যাক্ট দিতে পারে কিন্তু। তো খুবই ভালো একটা শো হয়েছে। আমি বলবো যে এখানে যে প্রোটাগনিস্টের ক্যারেক্টারটা সেটা একটু ব্লান্ট ক্যারেক্টার হয়ে গেছে, মানে আলি ফেজালের ক্যারেক্টারটা, মানে ওর বাবার সাথে একটা ইকুয়েশন দেখিয়ে যে রাকেশ বেদি এখানে বাবা প্লে করছে, ইকুয়েশনটা ভালো, কেমিস্ট্রিগুলো যেগুলো আমরা দেখতে পাই ভালো, কিন্তু মানে কি হয়েছে ধরুন পাতাল লোক দেখার পরবর্তীতে আপনার সাথে যেরকম হাতিরাম ক্যারেক্টারটা থেকে যাবে, ঠিক আছে, এখানে সেইটা হয় না আলি ফেজালের ক্ষেত্রে। আলি ফেজালকে সবই দিয়েছে, সব রকম ট্রেডস ইত্যাদি দিয়েছে ওকে, মানে পার্সোনাল বাবার ব্যাপারটা ও ঠিক অ্যাকসেপ্ট করতে পারে না, তাই জন্য ওকে একটা এপিসোডই রয়েছে যে মাটন বানানে ওয়ালে বাবুজি কা বেটা, তো সবই ঠিক আছে, বাট তবুও আমি বলবো যে ক্যারেক্টারটার একটা হয় না যে ক্যারেক্টার স্ট্যান্ড আউট করে বেরিয়ে আসবে, এখানে ভিলেনগুলো ক্যারেক্টারগুলো স্ট্যান্ড আউট করে, ওদের পারফরমেন্স দেখলে, ওদের প্রেজেন্টেশন দেখলে আপনাদের পুরো গা ঘিন ঘিন করবে। কিন্তু উল্টো দিকে প্রোটাগনিস্টের ক্যারেক্টারটা অত বেশি ইন্টারেস্টিং হয়নি। মানে পাতার লোকের ক্ষেত্রে যেরকম কি হাতরা ত্যাগীও যতটা ইন্টারেস্টিং, হাতিরামও ততটা, কিন্তু হাতিরাম চৌধুরীও ততটা ইন্টারেস্টিং, বাট এখানে সেটা হয়নি। আমার মনে হয়েছে যে আলি ফেজালের ক্যারেক্টারটা, তার লাভ লাইফ যেটা দেখাচ্ছে, সেইগুলো না ঠিক অতটা জমাতে পারিনি বলে আমার মনে হয়েছে আর কি। কিন্তু ওভারঅলে সিরিজটা খুবই ভালো একটা শো হয়েছে, আপনাদের অবশ্যই দেখা উচিত। এতক্ষণে আই থিঙ্ক অনেকেই দেখে ফেলেছেন, তো যারা দেখে ফেলেছেন তাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।